মিতু কাউকে কল করে। ওপাশ থেকে কলটি রিসিভ হতেই মিতু হাসি মুখে বলল, তোমার নিখুঁত পরিকল্পনা অনুযায়ী এক ঢিলে দুই পাখি মারার কাজটি সাকসেসফুল হয়ে গিয়েছে জান। মিতুর কথা শুনে ফোনের ওপাশে থাকা ব্যক্তিটি সশব্দে হেসে ওঠে। পরক্ষণে নিজের হাসি থামিয়ে বলল, আমি সুমন খান। আমার করা সকল নিখুঁত কূটনৈতিক পরিকল্পনাই সবসময় সাকসেস হয়েছে। অবশ্যই এখানে তোমার ভূমিকাটাই সব থেকে বেশি। আমার করা কূটনৈতিক পরিকল্পনাগুলো তুমি তোমার নিখুঁত অভিনয় দ্বারা শেষ পর্যন্ত সাকসেসফুল করেছ। তাই ক্ষেত্রে তুমি একটা বিশেষ পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখো। সেই বিশেষ পুরস্কার হিসেবে আমি তোমাকে চাই জান। এই বুড়ো ভামের সাথে থাকতে থাকতে আমার জীবনটা বিষাদে ভরে যাচ্ছে যেন দিনকে দিন। ফ্যাক্টরির মালিকানা তো পেয়েই গেলাম, এবার এই বুড়ো ভামকে ডিভোর্স দিয়ে আমি পুরোপুরিভাবে তোমার হয়ে যেতে চাই। তোমাকে বিয়ে করে আমার এই বিষাদে ভরে যাওয়া জীবনটাকে রঙিন করতে চাই। এই শেষ সময়ে এসে ধৈর্যহারা হয়ে পড়ো না মিতু। এখনও কিছু কাজ বাকি আছে। আগে সে কাজগুলো শেষ করো, তারপর আমরা অনায়াসে এক হতে পারবো। আর তখন আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। কী কাজের কথা বলছো তুমি সুমন? সুমন বাঁকা হেসে বলল, ফ্যাক্টরির মালিকানা পেয়ে গেছ। এখন রায়হানের বাসা আর যাবতীয় সম্পত্তিগুলো নিজে নামে লিখে নেওয়ার পরিকল্পনা করতে হবে। কিন্তু সেটা কিভাবে করব? সুমন মিতুকে তার করা পরিকল্পনা বুঝিয়ে দেয়। মিতু বুঝতে পেরে পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, তোমার মাথায় এত নিখুঁত নিখুঁত কূটনীতিক পরিকল্পনা আসে কি করে জান? আমি তো যত তোমার করা পরিকল্পনাগুলো শুনছি, সেই অনুযায়ী কাজগুলো সাকসেসফুল করছি, ততই তোমার প্রতি মুগ্ধ হচ্ছি। সুমন হাসি দিয়ে বলল, এখন আমার প্রশংসা নিয়ে ব্যস্ত না হয়ে পড়ে যে কাজটি বুঝিয়ে দিলাম তা সঠিকভাবে করো, কেমন? ঠিক আছে। আচ্ছা, আমি এখন কল রাখছি। কিছু কাজ আছে, সেগুলো শেষ করতে হবে। আচ্ছা। ওপাশ থেকে সুমন কল কেটে দেয়। ড্রয়িং রুমের আসবাবপত্র পরিষ্কার করছে রিমা। সেই সময় কলিং বেল বেজে উঠলে রিমা গিয়ে দরজা খুলে দিতেই দেখে রাজ অগোছালোভাবে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। রাজের এমন অবস্থা দেখে রিমা অস্থির স্বরে বলল, রাজ, এই রাজ, কি হয়েছে তোমার? তোমায় দেখতে এমন লাগছে কেন? রাজ রিমার কথার প্রতিউত্তর না করে রিমাকে পাশ কাটিয়ে নিজের রুমে চলে যায়। রিমা মূল দরজা আটকে দিয়ে রুমের দিকে এগিয়ে যায়। রিমা রুমের দরজার সামনে আসতেই দেখে রাজ রুমের দরজার ভেতর থেকে আটকে দিয়েছে। অজানা ভয় চিন্তায় রিমার বুকে মোচড় দিয়ে ওঠে। রিমা দরজার বাইরে দাঁড়িয়ে জোরে জোরে দরজা ধাক্কাতে ধাক্কাতে রাজকে ডাকতে শুরু করে। রাজ, রাজ, এই রাজ, দরজা খুলো। কি হয়েছে তোমার? দরজা বন্ধ করেছো কেন? দরজা খুলো প্লিজ, আমার ভীষণ ভয় করছে। প্লিজ দরজা খুলে দাও তুমি। রিমা অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেও রাজের কোনো সারা শব্দ পায় না। রিমা বুঝে উঠতে পারছে না রাজের কি হয়েছে, কেন সে এমন করছে। পরক্ষণে রিমার মনে পড়ে রাজ আজ রায়হানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিল ব্যবসায় পার্টনারশিপ নেওয়ার বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। রিমা ওর দু চোখ দিয়ে নোনাজল ফেলতে ফেলতে বলল, তবে কি আমি যে আশঙ্কাটি করেছিলাম সেটাই সত্যি হলো? রায়হান ভাইয়া এবারও রাজকে অপদস্থ করে তার ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছেন। রিমা এক হাতে চোখের পানি মুছে ড্রয়িং রুমে এসে বাসার ল্যান্ডলাইন থেকে রায়হানের ফোনে কল করল। বেশ কয়েকবার কল করার পর রায়হান কল রিসিভ করে বিরক্তির স্বরে বলল, কি সমস্যাটা কি তোর? হ্যাঁ, এত অপমান করে ফ্যাক্টরি থেকে বের করে দিলাম, তারপরও তোর মধ্যে মিনিমাম লজ্জাবোধ কাজ করছে না? নির্লজ্জের মতো আবার কল করেছিস আমার কাছে? রায়হানের কথাগুলো শুনে রিমা বুঝতে পারে ওর ধারণাই সঠিক। রিমা নিজেকে সংযত রেখে বলল, কি দোষ করেছে আমার স্বামী, যার কারণে আপনি ওকে অপদস্থ করে ফ্যাক্টরি থেকে বের করে দিয়েছেন? রায়হান রিমার কণ্ঠ শুনে নিজের রাগকে কিছুটা সংযত রাখার চেষ্টা করে বলল, সেই প্রশ্নের উত্তর তুমি তোমার চরিত্রহীন মুখোশধারী প্রতারক স্বামীকে জিজ্ঞাসা করে জেনে নাও। রায়হানের মুখে রাজের নামে এমন বাজে মন্তব্য শুনে রিমার রাগে শরীর কাঁপতে শুরু করে। রিমা অত্যন্ত রাগ নিয়ে বলল, খবরদার মিস্টার রায়হান সাহেব, আমার স্বামীর নামে ভুলেও একটা বাজে শব্দ আপনি আপনার মুখ দিয়ে বের করবেন না। আমার স্বামী ফেরেশতাদের মতো নিষ্পাপ চরিত্রের অত্যন্ত ভালো মানসিকতার একজন মানুষ। আমি আমার স্বামীকে খুব ভালোভাবেই চিনি। রায়হান রাগী স্বরে বলল, চোখের উপর অন্ধ ভালোবাসার পট্টি লাগিয়ে ঘুরছে সব সময়, তাই স্বামীর দোষ আসল চরিত্র তোমার চোখের সামনে খোলাসা হয়নি আজ অব্দি। রিমা রাগী স্বরে বলল, কি করেছে আমার স্বামী? বলুন কি করেছে, যার জন্য আপনি তার চরিত্রে আঙুল উঠাচ্ছেন? কিছুদিন আগে যখন আমার স্ত্রী তোমাদের বাসায় বেড়াতে গিয়েছিল, সেই সময় তোমার অতি পবিত্র স্বামী আমার বউর উপর কুনজর দিয়েছিল। আমার বাসার সামনের গলির রাস্তায় মিতুকে একলা পেয়ে নিজের কাপুরুষত্বের হিংস্রতা প্রকাশ করার চেষ্টা করেছিল। সেই সময় মিতু আত্মরক্ষার খাতিরে লাঠি দিয়ে তোমার স্বামীর মাথায় আঘাত করেছিল। তখন তোমার স্বামী অজ্ঞান হয়ে গেলে মিতু পালিয়ে আসে। বাসায় আসার পর মিতুর অগোছালো অবস্থা দেখে আমি অনেক ঘাবড়ে গিয়েছিলাম।
পরের মুখ থেকে সব সত্যটা জানার পর তোমার স্বামীকে আমি নিজের রক্ত আর নিজের ছোট ভাই বলে ভাবতেও সর্বশরীর ঘৃণায় রিডি করে উঠেছিল। মিতু বলেছিল তোমার স্বামী প্রথমত নিজেকে ফেরেশতার মতো নিষ্পাপ প্রমাণ করার জন্য আমার সকল ঋণ পরিশোধ করেছিল, আমাকে আমার ফ্যাক্টরিও ফিরিয়ে দিয়েছিল। এখন আবার আমার ব্যবসায় পার্টনারশিপ নিয়ে এমন নিখুঁত কূটনৈতিক পরিকল্পনা করে আমার থেকে সে আমার ফ্যাক্টরি হাতিয়ে নেবে যে আমি ওর আসল রূপ ধরতে সক্ষমও হব না কখনো। রিমা নিঃশব্দে রায়হানের বলা কথাগুলো শুনল, অতঃপর বলল, চোখের উপর অন্ধ ভালোবাসার পট্টি আমি বেঁধে রাখিনি মিস্টার রায়হান সাহেব, বেঁধে রেখেছেন আপনি। দুদিন হলো কে নাকি আপনার লাইফে এসেছে, তার প্রতিটা কথা কোনো বাছবিচার না করেই অন্ধের মতো বিশ্বাস করে নিয়ে নিজের রক্ত, নিজের আপন ছোট ভাই, যে কিনা কখনো কল্পনাতেও আপনার সাথে বেইমানি বা প্রতারণা করার কথা ভাবেনি, তাকে বেইমান বানিয়ে দিলেন। যার চরিত্র নিয়ে আজ পর্যন্ত কেউ একটা আঙুল উঠাতে পারেনি, তাকে আপনি চরিত্রহীন বানিয়ে দিলেন। কুয়েতে থাকাকালীন রাজ যখন দিনের পর দিন আপনার দেওয়া আঘাত, বিশ্বাসঘাতকতার কথা মনে করে অত্যন্ত কষ্ট পেয়ে কান্না করত, তখন আমি ওকে কত ছোট বড় কথা শুনিয়ে বকা দিতাম। তবুও সে আমাকে বুঝাতো, হাজার হলেও আপনি তার রক্ত, আপনি তার বড় ভাই, যাকে সে আপনার একমাত্র গার্জিয়ান হিসেবে মেনে এসেছে। বড়রা ভুল করতেই পারে, সেই ভুলগুলো মনে হলে কষ্ট হতেই পারে, কিন্তু তাদের দোষারোপ করা যায় না, সম্পর্ক নষ্ট করা যায় না। যখন আপনি সব হারিয়ে নিঃস্ব হতে ধরেছিলেন, তখন নিজের জমানো পুঁজিগুলো দিয়ে আপনার ফ্যাক্টরিটি আপনার থেকে দ্বিগুণ মূল্য দিয়ে কিনে নিয়েছিল। এটা ছিল রাজের প্রথম বড় ভুল। আমার কথা মেনে নিয়ে কুয়েতের নিজের স্যাটেল স্বাচ্ছন্দ্যের জীবনকে ত্যাগ করে বাংলাদেশে ফিরে আসাটা ছিল রাজের দ্বিতীয় বড় ভুল। বাংলাদেশে ফেরার পর আপনার অগোছালো নিঃস্ব অবস্থা দেখে আপনার সব ঋণ পরিশোধ করে আপনার ফ্যাক্টরি আপনাকে ফিরিয়ে দেওয়া ছিল তৃতীয় বড় ভুল। আপনি রাজকে আপন করে নিয়েছেন, নিজের ভুলগুলো খারাপ মানসিকতার আর বহিঃপ্রকাশ করবেন না ভেবে আপনার ব্যবসায় পার্টনারশিপ হিসেবে যুক্ত হতে চেয়েছিল। এটা হলো তার চতুর্থ বড় ভুল। আপনার কথা দুর্ব্যবহারের জন্য কষ্ট পেয়ে নিজেকে ঘরবন্দি করে নিয়েছে রাজ। একটা কথা কান খুলে শুনে রাখুন মিস্টার রায়হান সাহেব, যদি আপনার অপমানের জন্য আমার স্বামী কোনো অঘটন করে বসেন, তাহলে আমি আপনাকে নিজ হাতে খুন করব। কথাগুলো বলে রিমা কল কেটে দেয়। রায়হান যেন স্তব্ধ হয়ে গিয়েছে রিমার বলা কথাগুলো শুনে। রিমা কল কেটে দেওয়ার পর নিজের পরিচিত একজন উকিল আঙ্কেলের সাথে কথা বলে ওদের বাংলাদেশে থাকা বাসাটা বিক্রি করে দেওয়ার ব্যবস্থা দ্রুতই করতে বলে। এর পাশাপাশি আবারও কুয়েতে ফিরে যাওয়ার জন্য সব কাগজপত্র তৈরি করতে বলে। অতঃপর রিমা রাজের রুমের দরজার বাইরে দাঁড়িয়ে অনেক আকুতি মিনতি করার পর রাজকে দিয়ে দরজা খুলিয়ে নিতে সক্ষম হয়। রাজ নিজের শারীরিক কোনো ক্ষতি করেনি দেখে রিমা মনে মনে কিছুটা স্বস্তি পায়। কিন্তু এত সময় যাবৎ নিজেকে ঘরবন্দি রাখার পর রাজ যে অনেক কান্না করেছে তা রিমা রাজের চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পেরেছে। রিমার অনেক চেষ্টার পর রাজ নিজেকে শক্ত করে নিতে পারে। 2 দিন পর নিজের রুমের বিছানায় বসে কিছু একটা বিষয় নিয়ে চিন্তা করছে রায়হান। মিতু ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল চিরুনি করছে আর একটু পর পর আয়নায় পড়া রায়হানের প্রতিবিম্বের দিকে লক্ষ্য করছে। অতঃপর মিতু রায়হানের পাশে এসে বসে শান্তস্বরে বলল, কি হয়েছে তোমার রায়হান? অনেক সময় ধরেই লক্ষ্য করছি, কেমন যেন অন্যমনস্ক হয়ে আছো। কোনো বিষয় নিয়ে কি তুমি চিন্তিত? মিতুর প্রশ্নে রায়হান চিন্তার ঘোর কাটিয়ে বেরিয়ে আসে। মিতুর দিকে শান্ত দৃষ্টি নিয়ে তাকিয়ে রায়হান বলল, আচ্ছা মিতু, তুমি যে সেদিন আমায় বলেছিলে রাজ তোমার সাথে খারাপ কাজ করার চেষ্টা করেছিল, অতঃপর তুমি লাঠি দিয়ে রাজের মাথায় আঘাত করেছিলে, এটা কি সত্যি বলেছিলে? রায়হানের এমন প্রশ্নে মিতু কিছুটা ঘাবড়ে যায়। তবু নিজেকে সামলে নিয়ে রায়হানের পাশ থেকে উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বলল, তাহলে তুমি কি আমাকে বলতে চাচ্ছ আমি তোমাকে মিথ্যে কথা বলেছি রায়হান? নিজের ইজ্জতের উপর কোনো নারী কি কখনো স্বেচ্ছায় দাগ লাগাতে চাইবে? আর তোমার ছোট ভাইয়ের সাথে কি আমার কোনো শত্রুতা আছে যে আমি তার নাম জড়িয়ে এত বড় মিথ্যে কথা বানিয়ে তোমাকে বলবো? এই প্রশ্নটা করার আগে তোমার বিবেক তোমাকে বাধা দিল না রায়হান? কি করে পারলে তুমি আমার বলা কথা নিয়ে আমায় সন্দেহ করতে? আর সেদিন আমার শারীরিক অবস্থা, আমার এলোমেলো পোশাকও তো দেখেছিলে তুমি। এসব দেখার পরও তোমার মনে হচ্ছে আমি তোমার সাথে নাটক করেছি? এই তোমার আমার প্রতি ভালোবাসার বিশ্বাস? নিজের ছোট ভাই নামে খারাপ কথা শুনেছে জন্য নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছো না? মিতুকে এত বেশি রিয়্যাক্ট করতে দেখে রায়হান মিতুর হাত ধরে নিজের পাশে টেনে বসিয়ে দিয়ে শান্তস্বরে বলল, মিতু, এই সামান্য প্রশ্নে এত বেশি রিয়্যাক্ট কেন করছো তুমি বলো তো? আমি তোমার প্রতি অবিশ্বাস বা সন্দেহ প্রকাশ করে এ প্রশ্ন করিনি। তুমি সেদিন প্রায় রাত হয়ে আসা অবস্থায় বাসায় ফিরেছিলে, আর আমাদের বাসার সামনের ওই গলির রাস্তায় তো কোনো ল্যাম্পবাতিও নেই। তাই হয়তো তুমি রাজের মতো অন্য কাউকে দেখে ফেলেছিলে আর তাকে রাজ মনে করে বসেছ। এমনও তো হতে পারে বলো? মিতু উচ্চস্বরে বলল, হঠাৎ নিজের ভাইকে ফেরেশতা প্রমাণ করার জন্য এত উঠে পড়ে লেগেছো কেন বলো তো? কি জাদুটোনা করলো তারা তোমার উপর?
যেই তুমি সেদিন আমার কথাগুলো শোনার পর সেদিনই তোমার ভাইকে খুন করার জন্য মনস্থির করে নিয়েছিলে, আজ সেই তুমি আমাকে ভুল প্রমাণ করতে চাইছো? কেউ কোনো জাদুটোনা করেনি আমার উপর মিতু। আমি শুধু লজিকটা তুলে ধরতে চাইছি তোমার কাছে। মানুষ মাত্রই তো ভুল হয় বলো, তোমারও তো ভুল হতেই পারে। মিতু রাগ নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, আমার কোনো ভুল হয়নি। সেই দিন আমার উপর আক্রমণ করা মানুষটি তোমার ভাইই ছিল, আমি সে সম্পর্কে শতভাগ নিশ্চিত। কারণ ওদের বাসায় থাকাকালীন সময়েও তোমার ফেরেশতা সমতুল্য ভাই আমার দিকে কুনজর দিয়েছিল, আকারে ইঙ্গিতে আমাকে বাজে প্রস্তাবও দিয়েছিল। এখন তবুও যদি তুমি আমাকে অবিশ্বাস করে তোমার ভাইকে সঠিক প্রমাণ করতে চাও, তাহলে এর পাশাপাশি ডিভোর্স পেপারটাও তৈরি করে রেখো। কারণ যে সম্পর্কে বিশ্বাসের জায়গাটা এত ঠুনকো, সে সম্পর্কে ভালোবাসার জায়গাটাও যে কতটা সস্তা হবে আমার বোঝার বাকি নেই। তাই আমি তোমার থেকে ডিভোর্স নিয়ে নিতে চাই। এই বলে মিতু রুম থেকে বেরিয়ে যায়। মিতুর কথাগুলো শুনে রায়হান মিতুকেও অবিশ্বাস করতে পারছে না। ওইদিকে রিমার বলা সেদিনের কথাগুলো রায়হানকে বারবার ভাবাতে বাধ্য করছে। কি করবে, কাকে বিশ্বাস করবে, আর কাকেই বা অবিশ্বাস করবে, এসব নিয়ে ভীষণ দোটানায় পড়ে গিয়েছে রায়হান। আরও 2 দিন পর বিকেলবেলা ফ্যাক্টরিতে নিজের কেবিনে বসে ল্যাপটপে কিছু ফাইল চেক করছিল রায়হান। সেই সময় ওর ফোনে একটা ভিডিও মেসেজ আসে। রায়হান ফোনটা হাতে নিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতেই ওর চোখে এই বিষয়টা ক্লিয়ার হয় যে কে সত্যি বলছে আর কে মিথ্যা।